আচ্ছা, আমি দেখছি নম্বরটা দিয়ে কিছু বের করতে পারি কিনা। তুমি বিয়েতে ফোকাস করো, এসব আমি দেখছি। রাহুল একটা শুকনো ঢোক গিলল। আরিশের মৃত্যুর ঘটনার জন্য আহানাপের সাথে তাদের সম্পর্কের এই অবস্থা আজ। আহানাপ আজও আরিশের মৃত্যুর জন্য তাদের সন্দেহ করে। 8 বছরের ছোট্ট আরিশ রাহুলদের সাথে বিদেশ যাওয়ার বায়না ধরে। রাহুলও যেন উস্কে দিয়েছিল আরও যাওয়ার জন্য। আয়ান শাহরিয়ার কিছুতেই রাজি হচ্ছিলেন না। তখন সাজ্জাদ শাহরিয়ার মানায় তাকে। মায়ের মৃত্যুর পর আরিশ আর আহানাপ দুজনেই কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। ঘুরে আসলে ভালো লাগবে। আহানাপকেও যেতে বলল সাথে, কিন্তু সে রাজি নয়। ভাইয়ের যাওয়ার বিষয়েও আহানাপের মত ছিল না। কিন্তু আয়ান শাহরিয়ার সাজ্জাদ শাহরিয়ারের কথাগুলো ভেবে দেখছেন। সত্যি মায়ের মৃত্যুর পর ছেলে দুটো কেমন হয়ে গেছে, তাই তিনি রাজি হন। আহানাপ না গেলেও আরিশ যায়, কিন্তু ভাগ্য বুঝি ভিন্ন কিছু লেখা ছিল। বিদেশের মাটিতে পা রাখতেই শুরু হয় ছোট্ট আরিশের উপর নির্যাতন। কথায় কথায় চড় থাপ্পড়, এক বেলা খেলে দুবেলা না খেতে পাওয়া। কাঁদতে কাঁদতে ছেলেটা বলতো, আমি আর বিদেশ আসবো না। স্বাদ মিটিয়ে দিয়েছিল একদম। তবে একদিন ঘটল সবচেয়ে জঘন্য ঘটনা। ছেলেটাকে একদিন রাহুল রেগে গলা চেপে ধরলো তার একটা খেলনা নিয়ে নেওয়ায়। বেজায় খারাপ অবস্থা হয় সেদিন। আরিশ ছটফট করে, কিন্তু সে ছাড়ে না। রাগের বশে মেরেই ফেলল। ছোট্ট প্রাণটা বুঝি উড়ে গেল মায়ের কাছে। সেও বুঝি শত অভিমান নিয়ে চলে গেল। রাহুল তখনও বুঝতে পারল না যে সে খুন করে ফেলেছে। পরে যখন সাজ্জাদ শাহরিয়ার দেখলেন আরিশ নিঃশ্বাস নিচ্ছে না, তিনি খুব একটা ভাববেগ দেখালেন না। ছোট্ট ছেলেটার দেহ একটা জঙ্গলে ফেলে আসেন। কোনো জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে সেই আশায় রেখে এলেন। যেন আরিশের মৃত্যুর অপেক্ষাতেই ছিলেন তিনি। আনিশা বেগম অবশ্য কেঁদে ভাসিয়েছিলেন। সেটা কি আরিশের মৃত্যুর জন্য, নাকি এই খবর কেউ জানলে ছেলের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে এই ভয়ে? বাসায় খবর দিয়ে জানানো হয় আরিশ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তার দেহ আগুনে পুড়ে গেছে একদম। আয়ান শাহরিয়ার পাথর বনে গিয়েছিলেন। কান্না করেনি তিনি সেদিন। গম্ভীর আহানাপ এরপর থেকে আরো গম্ভীর হয়ে যায়। তবে আজও কেউ জানে না আসল ঘটনা। আরিশের নামটাই যেন কথায় একটা হারিয়ে গেছে। ভুলতে বসেছে সবাই শাহরিয়ার বাড়ির ছোট্ট ছেলেটাকে। অথচ আজ এতগুলো বছর পর হঠাৎ এই মেসেজ রাহুলের দিন দুনিয়া উল্টা পাল্টা করে ফেলেছে। সেও তো ভুলে গিয়েছিল সেই ঘটনা। বয়সী বা কত ছিল তার? রাহুলের গায়ে কাঁটা দিয়ে উঠল। হাঁটতে হাঁটতে কখন যে রুমে এসে পৌঁছেছে বুঝতেই পারল না। হঠাৎ বিছানার উপর একটা শপিং ব্যাগ দেখে ভরকে গেল। কে রাখলো এটা? রাহুল গিয়ে সেটা হাতে তুলল। ভেতরে একটা বক্স। রাহুল একটা শুকনো ঢোক গিলে বক্সটা খুলতেই হঠাৎ একটা রক্তমাখা পুতুল উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। রাহুল ভয়ে দূরে ছুড়ল সেটা। কে পাঠালো এটা? ভেতরে একটা চিরকুট রাখা। রাহুল সেটা খুলল। একটা খেলনার জন্য প্রাণটাই কেড়ে নিয়েছিলি না, তাই খেলনাটা পাঠালাম। পছন্দ হয়েছে তো? রাহুল ভয়ে কাঁপতে লাগলো। কে রাখলো এটা? সে আশেপাশে ঘুরে তাকায়। দরজার বাহিরে গিয়ে দেখে কে রাখলো এটা। স্নিগ্ধ এক উষ্ণ বিকেল। কুহু আহানাপের বুকে গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। আহানাপ একটা অ্যালবাম বের করেছে। তাদের ফ্যামিলি ফটোর সব আছে এতে। আহানাপের ছোটবেলার ছবিও আছে। সব একে একে দেখাচ্ছে আহানাপ। হঠাৎ একটা ছবিতে এসে আহানাপ থামে। 3টা ছেলে দাঁড়িয়ে, আর মাঝে একটা মেয়ে। দুজন সমবয়সী হলেও একজন তাদের থেকে ছোট। হাইট দেখে তাই বোঝা যাচ্ছে। কুহু বলে উঠল, ওয়াও, সুন্দর তো ছবিটা। এটা তো আপনি, আর এইটা মেবি রেনান। মাঝেরটা তো রোদ, কিন্তু এই ছেলেটাকে। আহানাপের মুখ থমথমে। গম্ভীর স্বরে বলল, আরিশ, সে আর নেই। কুহু হকচকিত হলো। ভাই, সে বলল। আপনার ভাই আছে? দেখলাম না তো তাকে। আহানাপ হাসলো, নিঃশব্দে হাসলো। বুক কাঁপে তার। কুহু বলল, হাসছেন যে? কোথায় সে? সে আর নেই। মানে? আরিশ বেঁচে নেই। হায় আল্লাহ, কি বলছেন? কুহুর খারাপ লাগলো ভীষণ। আহানাপ বলল, বাদ দাও, ওর দোষেই ও মরছে। আমার কথা শুনলে এমন হতো না। মানে? অন্য কোনো দিন বলবো। কুহু কিছু বলে না। আহানাপ অ্যালবামটা বন্ধ করে পাশে রেখে দিল। এরপর কুহুকে ছাড়িয়ে সে নিজে ওর বুকে মাথা রেখে বলল, ভাল লাগছে না, একটু ভালো লাগিয়ে দাও। কুহু প্রথমে একটু ঘাবড়ালো, পরে ধীরে ধীরে হাত বাড়িয়ে আহানাপের চুলে হাত বোলালো। আহানাপ বলে উঠল,
ভালোবাসি। তুই একটা দেশি খাসি। হ্যাঁ? কুহু ফিক করে হেসে ফেলে। আহানাব বলে উঠল। আমি খাসি? হ, ভুটকা খাসি। আহানাব এবার চোখ বড় বড় করে ওর পানে তাকায়। ভুটকা? তুমি আমাকে মোটা বললে? কুহু হাসছে। হেসেই চলছে মেয়েটা। আহানাব বলল, আই এম পারফেক্ট, অনলি 79। কুহুর হাসি থেমে গেল। বিস্মিত হয়ে বলল, 79? আপনি দেখি ভুটকা মহা ভুটকা। হোয়াট? আমার হাইট আর বডি দেখেছো তুমি? এটাই পারফেক্ট আমার জন্য। আবার বলে পারফেক্ট? এই হাতির মতো দেহটা নিয়ে ঘোরেন কেমনে? আহানাব ওর দিকে তাকালো। এরপর বলল, তোমার ওজন কত? কুহু এক মুহূর্তের জন্য থেমে গেল। খুক খুক করে কেশে বলল। যাই হোক, তো কি যেন মানে? আহানাবের ঠোঁটের কোণ বেঁকে গেল। সে বলল, আপনার ওজন কত ম্যাডাম? কুহু ইনোসেন্টের মতো করে তাকায়। মিটমিট করে বলে, বাদ দিন, আমরা দুজনেই ভুটকা। আহানাব হো হো করে হাসতে লাগলো এটা শুনে। কুহু তা দেখে এক আঙ্গুল দিয়ে চশমাটা নাকের ডগার উপরে তুলে বলল, কিন্তু আমার ওজন আপনার মতো অত না, অত মোটাও না আমি, মাত্র 58ই তো। আহানাব হাসতে হাসতেই ওর গাল দুটো টেনে বলল। আমার রসগোল্লাটা? কুহু নাকের ডগা ফুলিয়ে বলল, মোটেও না, আই এম পারফেক্ট, আর আমি এতেই সন্তুষ্ট। আহানাব ওর হাত টান মেরে বুকে ফেলে বলল, আমি কি বলেছি আপনি মোটা? আল্লাহ আমার জন্যই বানিয়েছেন আপনাকে, আমাকেও তো সামলাতে হবে, তাই না? শেষের লাইনটা ফিস ফিস করে বলল আহানাব। কুহু বলে উঠল, আপনি একটা বাঙ্গি। ভালো কথা। তুমি বাঙ্গি বাঙ্গি করো কেন এত? বাঙ্গির উপর খেপলে কেন তুমি? বেচারা কি দোষ করেছে বলো তো? নাকি এটাও কোনো গালি? কুহু কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। এরপর বলল, না, তা না, বাঙ্গি গালি নয়, এমনি বলি এটা। কোনো কারণ তো আছে। আসলে আমি ছোটবেলায় বাঙ্গি শব্দটা বলতে পারতাম না, ব্যাং ব্যাং বলতাম। তো দাদি এক শপথ নেয় যে আমাকে দিয়ে সঠিক উচ্চারণটা করিয়ে ছাড়বে, এমন শেখালো যে এরপর থেকে কথায় কথায় বাঙ্গি বলতাম। বাস, অভ্যাস হয়ে গেছে আর কি। ও তাই বলো? একবার ক্লাসে ম্যাম জিজ্ঞেস করেছিল যে বড় হয়ে কি হব। আমি বলছিলাম আপনার মতো বাঙ্গির টিচার হব। ম্যাডাম মনে করেছিল ওনাকে গালি দিছি। দাদিকে ডাকলো, কত কিছু যে বললো আমাকে। তারপর দাদি জানালো যে এটা আমার বদ অভ্যাস। ম্যাডামকে সরি বলতে বললো। আমি কি বলেছিলাম জানেন? কি? বাঙ্গির শব্দটা মুখ থেকে জোর করে আসতে চাইছিল, কিন্তু আমি বলতে চাইছিলাম না। ক্ষমা করেন বলতে গিয়ে একসাথে বলে ফেলেছি। খাঙ্গি করেন ম্যাডাম। হোয়াট? আপনিও ভুল শুনলেন মেবি, ম্যাডামও ওইটাই শুনছিল। তারপর কত কথা টথা বলে সব সামলালো দাদি। আহানাব হো হো করে হাসতে লাগলো এটা শুনে। কুহু বলল, এখন অনেক ভালো হয়ে গেছি। আল্লাহ রে, আমার বউটা কি চিজ মাইরি। কুহু হাসলো। আহানাব তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে না, তুমি আমার গলাটা জড়িয়ে ধরবে, এই যে এইভাবে। আয়ান নাতাশাকে তার দু হাত নিজের গলায় জড়িয়ে ধরে উঁচু করে ফেললো। নাতাশা ভরকে গেল। রাইফা হা করে তাকিয়ে আছে। সে মূলত এদের ফটোগ্রাফি করবে। সবাই এখন ছাদে এসেছে তাই। আয়ান বলে উঠল, আপু, তুমি নাতাশার পিছন থেকে ছবিটা তুলবে। আমার ফ্রেশ দেখা যাবে, কিন্তু নাতাশার ফ্রেশ হাইট থাকবে, বুঝেছো? রাইফা হা করে থেকে উপর নিচ মাথা নাড়ল। তো অপেক্ষা করছো কিসের জন্য? তোলো। রাইফা মুখ বন্ধ করে ফোনটা ঠিক করে দাঁড়িয়ে সে বাঁকা হয়ে যেভাবে পারছে তুলছে। আয়ান এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করবে কুহুকে জ্বালানোর জন্য। আয়ান দাঁত কেলিয়ে হাসছে, এমন ভাবে যেন বউকে সাথে নিয়ে ছবি তুলছে। নাতাশার পরনের শাড়ি, পিঠ অবধি চুলগুলো ছেড়ে দেওয়া। বিকেলের উষ্ণ রোদ এসে আছড়ে পড়ছে মেয়েটার মুখে। আয়ান অনেক ভঙ্গিমাতে ছবি তুলল। এক পর্যায়ে নাতাশাকে কোলে তুলে নিল। এটা বোধহয় কেউ আশা করেনি তারা। না নাতাশা আর না রাইফা। নাতাশা ভয়ে আয়ানের গলা জড়িয়ে ধরে। রাইফা মুখ কুঁচকে তাকিয়ে সে বলে উঠল, ভাই বলছিলাম যে বাসরটাও কি করে ফেলবে? কর, সমস্যা নেই, আমি ভিডিও করতেছি, ওইটা ফেসবুকে পোস্ট করিস। আয়ান সূচক শব্দ করলো। নাতাশা লজ্জায় আয়নের বুকে মুখ লুকালো। আয়ান বলল, ফালতু কথা বলো না তো, ছবি তোলো তুমি। রাইফা মুখ কুঁচকে ছবি তুলল। আয়ান নাতাশাকে নামিয়ে দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। নাতাশা লাজুক হাসছে। আয়ান হঠাৎ তা খেয়াল করতেই একটু অপ্রস্তুত হলো। সে রাইফার থেকে ফোন নিয়ে বলল, তোমার কাজ শেষ, তুমি নিচে যাও। এমনিতেও চলে যেতাম। রাইফা চলে গেল। আয়ান নাতাশার দিকে তাকালো আর চোখে। এরপর বলল, ধন্যবাদ নাতাশা, বিপদে পাশে থাকার জন্য।
তুমি সত্যিই আমার একজন ভালো বন্ধু। নাতাশার মুখের হাসিটা মলিন হলো। আয়ান খেয়াল করলো তা। সে বলল, তুমি আবার সিরিয়াসলি তো নেওনি? নাতাশা জোরপূর্বক হেসে দুদিকে মাথা নাড়ল। আয়ান স্বস্তির শ্বাস ছাড়ল। নাতাশা মনে মনে বলল, একদিন বন্ধুর চেয়েও বেশি কিছু হব, ইটস মাই প্রমিস। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, অথচ রোদেলার খবর নেই। একবার কল করে শুধু বলল কোনো এক পুরনো বান্ধবীর বাসায় গেছে ভার্সিটি থেকে। রাহুল ঠিকানা বলতে বললে সেটাও বলল না। টেনশনে মাথা ফেটে যাচ্ছে এখন ছেলেটার। বাকিদের হেলদোল নেই অবশ্য, সবাই বিয়ের প্ল্যানিং এ ব্যস্ত। রাহুল নিজের কক্ষে অনবরত হেঁটে চলছে। একবার জানালা দিয়ে বাহিরে উকি দিয়ে দেখছে যে এসেছে কিনা। বাড়ির গাড়িটাও তো নেয়নি। ড্রাইভার বলল আহানাপের ওখানে গেছে, অথচ রোদেলা বলছে বান্ধবীর ওখানে। মাথা কাজ করছে না রাহুলের। হঠাৎ গাড়ির শব্দ কানে আসতেই তড়িঘড়ি করে জানালার কাছে গিয়ে বাহিরে তাকালো সে। গাড়ি থেকে আয়ান শাহরিয়ার নেমে এলেন। এরপর দরজা খুলে রোদেলা নেমে এলো। রাহুল কপাল কুঁচকায়। সে আর সময় অপচয় না করে নিচে গেল। রোদেলা আর আয়ান শাহরিয়ার দরজা দিয়ে ঢুকছে মাত্র, রাহুল রাগি রাগি চোখে রোদেলার দিকে তাকায়। রোদেলা আয়ান শাহরিয়ারের সাথে কথা বলতে বলতে আসছে। অখিল শাহরিয়ার উঠে ভাইয়ের সাথে আলিঙ্গন করেন। সাজ্জাদ শাহরিয়ারও এগিয়ে গেলেন। আয়ান শাহরিয়ার সোফাতে এসে বসলেন। জেরিন বেগম আর আনিশা বেগম রান্নাঘরে ছুটলেন। রোদেলা সিঁড়ির কাছে এসে উপরে উঠতে যাবে, রাহুল ওর হাত চেপে ধরল। রোদেলা আর্তনাদ করে উঠল জোরে ধরায়। আয়ান শাহরিয়ার বলে উঠলেন, কি হলো মা? রাহুল ভাই মারছে আমাকে। সবাই ঘুরে তাকালো তাদের দিকে। রাহুল ভরকে গেল। কিসব বলছো? সাজ্জাদ শাহরিয়ার লোক দেখানো ধমক দিলেন। এই বেয়াদব, সাহস কত বড় তোমার? হ্যাঁ, আমাদের সামনে আমাদের মেয়েকে মারো? রান্নাঘর থেকে আনিশা বেগম বললেন, চাপকে পিঠের ছাল তুলে দিব। আরে আমি মারলাম কখন? সে রোদেলার দিকে তাকালো তীক্ষ্ণ নয়নে। রোদেলা বলল, আবার ভয় দেখাচ্ছে আমাকে। রাহুল ওর হাত ছেড়ে দিয়ে হতাশার শ্বাস ছাড়লেন। সবার কাছে আরো একবার ঝাড়ি শুনল রাহুল। চোখ দিয়ে রোদেলাকে বোঝালো, পরে দেখে নিব তোমাকে। রোদেলা ওকে ব্যঙ্গ করে উপরে যেতে নিলে রাহুল বলল, বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? রোদেলা আহান শাহরিয়ারের দিকে তাকালো। এরপর বলল, বলেছিলাম তো বান্ধবীর বাসায় যাচ্ছি। এতক্ষণ কি করলে বান্ধবীর বাসায়? নোট নিচ্ছিলাম। ড্রাইভার চাচা যে বললো তুমি নাকি আহনাফের ফ্ল্যাটে যাচ্ছ। রোদেলা একটা শুকনো ঢোক গিলল, বলল, গিয়েছিলাম তো, ভেবেছিলাম কুহু যাবে বোধহয় ভার্সিটিতে, কিন্তু পরে একাই যাই। আর সেখান থেকে রাহুল কিছুক্ষণ সন্দেহের চোখে চেয়ে রইল রোদেলার দিকে। রোদেলা ওর চোখের দিকে তাকিয়ে, অথচ ভেতরটা ভয়ে শুকিয়ে যাচ্ছে। রাহুল ওর থেকে নজর সরিয়ে সোফার দিকে যেতে যেতে কঠোর স্বরে বলল, আর যেন এমনটা না হয়, এটাই লাস্ট। রোদেলা কিছু না বলেই উপরে চলে গেল। রাহুল ফোঁস করে শ্বাস ছাড়ল। নওশাদ, পাগল হয়ে গেছো তুমি? দয়া করে মেয়ের জীবনটা নষ্ট করো না এভাবে। আমি তোমার পায়ে ধরছি। নিধির মা নম্রতা বেগম স্বামীর পায়া জড়িয়ে ধরেছেন। নওশাদ আহমেদ রেগে বলে উঠলেন, পা ছাড়ো নম্রতা, আমার কাছে একদম বাধা দিতে আসবে না, ছাড়ো। নম্রতা বেগম ছাড়লেন না, কেঁদে বলে উঠলেন, মেয়েটাকে তো ত্যায্য করেই দিয়েছ, তাহলে কেন এমন করছো? ও থাক না ওর মতো, ছেলেটাকে মেরো না, দোহাই লাগে। আমি আবার বলছি, আমার কাছে বাধা দিতে এসো না তুমি। নম্রতা বেগম হঠাৎ উঠে দাঁড়ালেন, বলে উঠলেন, আমি কিছুতেই আমার মেয়ের এত বড় ক্ষতি হতে দেব না। আমি পুলিশে কল করব। নম্রতা বেগম যেতে নিলে নওশাদ আহমেদ তার চুলের মুঠি ধরে ফেললেন। আর্তনাদ করে উঠলেন নম্রতা বেগম। রাগে গজগজ করতে করতে নওশাদ বললেন, কি বললি তুই? পুলিশে কল করবি? আমি যে কত বড় অমানুষ সেটা তোর জানা নেই? আমার কাছে বাধা দিতে আসলে তোকেও আমি খুন করে ফেলতে পারি। নওশাদ, ওই ছেলেকে আজই মেরে ফেলবো আমি। মেরে ওই কুলাঙ্গার মেয়েটাকে নিয়ে আসবো। শাহিন বলেছে যে ওর ছেলে এখনো রাজি নিধিকে বিয়ে করতে। নিধিকে দিতে পারলে আবার আমার সাথে পার্টনারশিপ করবে সে। কতগুলো টাকা আসবে বুঝতে পারছিস তুই? তুমি টাকার জন্য মেয়ের জীবনটা নষ্ট করে ফেলবে? এতটা নিচে নেব না নওশাদ। কি করবি? নামলে পুলিশে খবর দিবি, বেঁচে থাকতে পারবি? নম্রতা বেগমকে জোরে ধাক্কা মারলেন তিনি। নম্রতার মাথাটা টেবিলের কোণার সাথে লেগে কেটে গেল। আর্তনাদ করে উঠলেন তিনি। নওশাদ আহমেদ রিভলভার গুজে বের হতে নিলে নম্রতা আবার তার পা ধরে। এমন করো না,
মেয়েটারও এত বড় সর্বনাশ করো না। ছাড় ছাড়। ধাক্কা মারলেন নওশাদ আহমেদ। তিনি বেরিয়ে যেতে নিলে নম্রতা বেগম দ্রুত উঠে ফোন হাতে নিয়ে পুলিশ স্টেশনে কল করলো। কিছু বলতে নিবে তার আগেই তার হাত থেকে ফোন কেড়ে নিলেন নওশাদ। কল কেটে তার চুলের মুঠি ধরে গালে এলোপাথারি থাপ্পড় বসালেন। বৃষ্টি ভাষায় গালি দিতে লাগলেন। তোর এত বড় সাহস, তুই পুলিশ স্টেশনে কল করিস? নওশাদ তার ঘাড় ধরে দেওয়ালে জোরে জোরে মাথা ঠুকাতে লাগলো। বাহির থেকে 12 বছরের ছোট্ট হৃদি তা দেখে ভয়ে কুঁকড়ে গেল। বাবা মায়ের এই ঝগড়া সে আগেও দেখেছে, কিন্তু তখন তো বড় বোন নিধি ছিল তার সাথে, আজ কেউ নেই। মেয়েটা মাকে এমন মারতে দেখে চিৎকার করে কেঁদে উঠল। নওশাদ আহমেদ থেমে গেলেন, পেছন ফিরে মেয়ের দিকে তাকালেন। নম্রতা বেগমের মাথা ফেটে রক্ত পড়ছে। নওশাদ হৃদির দিকে তাকে জোরে বলে উঠলেন, হন্দি ঘরে যা, ঘরে যা। ধমকে মেয়েটা আরো জোরে কাঁদতে লাগলো। বাবাকে সে আগে থেকেই ভয় পায়, আজ এই রূপ দেখে ভয়ে কাঁদতে লাগলো। দৌড়ে রুমে চলে গেল। নওশাদ আহমেদ নম্রতা বেগমের গাল চেপে ধরে বললেন, খুব শখ না স্বামীকে পুলিশে দেওয়ার? আজ তোর শখ মিটাবো আমি। নওশাদ আহমেদ আরেকবার তার মাথাটা দেওয়ালে বাড়ি মারলেন। নম্রতা বেগম আর্তনাদ করে উঠলেন। নওশাদ ড্রয়ার থেকে ছুরি বের করলেন, বাঁকা হাসলেন। এদিকে ছোট্ট হৃদি তার কাছে থাকা বাটন ফোন দিয়ে বোনকে কল করলো। এটা নিধি দিয়েছিল তাকে বাড়ির সবার খবর জানতেই বোনকে এই ফোনটা দেয় সে। মাঝে মাঝে কথা বলে তারা। হৃদি হেসকি তুলে কাঁদছে। নিধি রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছিল। শ্বশুর শাশুড়ি তার বড্ড ভালো, এই যে এখন চা বানাবে সেটাও জোর করেই। তাকে রান্নাঘরে কিছুতেই আসতে দিতে চায় না। হয়তো ভয় পায় যে যদি রান্না করতে গিয়ে সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। বড় লোকের মেয়ের রান্না না পারার এই কথা। নিধি জোর করে চা বানাতে আসলো তাই। মাঝে মধ্যে চা বানিয়ে খাওয়ায় সে, সবাই খুব প্রশংসা করে তখন। আরিফ হঠাৎ হাজির হলো নিধির ফোন নিয়ে। জান, আমার শালি কল করেছে, কথা বলো। নিধি কপাল কুঁচকায়, এখন আবার কে কল করলো? নিধি ফোনটা নিয়ে রিসিভ করবে এমন সময় আরিফ এদিকে ওদিকে দেখে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিধি কেঁপে উঠল। কি করছো? ছাড়ো তো, কেউ এসে পড়বে। আশুক, তুমি কথা বলো না, আমাকে আমার কাজ করতে দাও। নিধি কিছু বলল না আর কল রিসিভ করলো। হ্যালো রি, কি হয়েছে বোনো? কাঁদছিস কেন? হ্যালো রিদি। রিদিতা হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, মা বাবাকে। কি হয়েছে বাবা মায়ের? আরিফ হকচকিত হলো যেন। নিধিকে ছেড়ে দিয়ে বলল, এনিথিং রং? নিধি ওকে হাত দিয়ে চুপ থাকতে বলল। কি হয়েছে বল না সোনা, বাবা মা আবার ঝগড়া করেছে? বাবা মাকে মারছে। নিধি থমকে গেল কিছুক্ষণের জন্য, বলে উঠল, আমি আসছি, তুই ভয় পাস না, আসছি আমি। হঠাৎ ফোনের ওপাশ থেকে একটা চিৎকার ভেসে এলো। চিৎকারটা তার মায়ের। নিধির পুরো শরীর জমে গেল। হৃদি চিৎকার করে কাঁদছে। ভয় পাস না বোন, বোন আসছে, আসছি আমি। কি হয়েছে? নিধি কল কেটে বলল, জুতো বাইক বের করো, পরে বলছে কি হয়েছে। আরিফ ভরকে গেল। নিধি চুলা বন্ধ করে বাহিরে ছুটলো। আরিফও বাইকের চাবি নিয়ে ছুটলো। বুঝলো খারাপ কিছু হয়েছে। পুরোটা রাস্তায় অস্থিরতায় কাটলো নিধির। বাড়ির সামনে বাইক থামতেই সে দৌড়ে যায়। আরিফ পেছন থেকে ডাকলেও শুনল না। নিধির ভেতর কাঁপছে। আরিফ হেলমেট খুলে পেছন পেছন গেল তার। নিধি অনবরত বেল বাজাচ্ছে। হঠাৎ দরজাটা খট করে খুলে গেল। হৃদি খুলেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। নওশাদ আহমেদ হয়তো বারণ করেছিল দরজা খুলতে। তার চেহারায় সেই ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। নিধি হাঁটু গেড়ে বসে হৃদিকে জড়িয়ে ধরে। আপু এসে গেছে তো, কাঁদে না। হৃদি কেঁদেই চলেছে বোনকে দেখে। নওশাদ আহমেদ রাগী স্বরে বলে উঠলেন, তোমার সাহস কি করে হলো আবার এই বাড়িতে পা রাখার? বের হও এক্ষুনি। নিধি তাকালো বাবার দিকে, এরপর বলে উঠল, মা কোথায়? মাকে কি করেছো তুমি? নওশাদ আহমেদ কপাল কুঁচকে ফেললেন। নিধিকে জানালো কে এই কথা? হৃদি পরক্ষণে রাগ উঠে গেল। হৃদির দিকে তেড়ে আস্তে আস্তে বলতে লাগলেন, তুই তার মানে ওকে খবর দিয়েছিস তোকে আজকে? আরিফ সামনে এসে দাঁড়ালো ওদের। হৃদি নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আরিফ বলে উঠল, আপনি এমন রিয়াক্ট করছেন কেন? শাশুড়ি মায়ের সাথে দেখা করেই চলে যাব আমরা, ওনাকে ডাকুন। নওশাদ আহমেদ একবার রুমের দিকে তাকালেন, এরপর একটা শুকনো ঢোক গিলে বলেন, ও ঘুমাচ্ছে আর তোমাদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করেছি? তোমরা এই বাড়িতে এলে কোন সাহসে? নিধি সেসব কথা বার্তা দিল না। সে বলল,
আমি মায়ের সাথে দেখা করব। বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না মায়ের কথা? এখন যে মামা করছো, বের হও বাড়ি থেকে। নিধির নজর হঠাৎ নওশাদ আহমেদের হাতের দিকে গেল। রক্ত লেগে রয়েছে, ভরকে গেল মেয়েটা। এক প্রকার নওশাদ আহমেদকে ধাক্কা দিয়ে ভেতরে চলে গেল সে। নওশাদ আহমেদ চেঁচাচ্ছেন পেছন থেকে। রুমে আসতেই নিধির ভেতরটা ধক করে ওঠে। তার মা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে রয়েছে। মাথা থেকে রক্ত পড়ছে, পেট থেকে রক্ত বেরিয়ে ফ্লোর রাঙ্গা হয়ে গেছে। নিধির মাথা চক্কর দিয়ে ওঠে। মা বলে চেঁচিয়ে উঠল মেয়েটা। নওশাদ হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। নিধি ছুটে গিয়ে মায়ের শিহরে বসে। মা, ও মা, এ কি হলো তোমার? এত রক্ত! আল্লাহ! আরিফ, আমার মা। আরিফ নিজেও হতভম্ব। নিধি ঘুরে সিক্ত চোখে নওশাদ আহমেদের দিকে তাকায়। মেরে ফেললো মাকে, মেরে ফেললে তুমি? নওশাদ আহমেদ নিরুত্তর। নিধি চেঁচিয়ে উঠল, কেন মারলে আমার মাকে? এত বিরক্ত লাগলে আমাকে বলতে, আমি নিয়ে যেতাম। হায় আল্লাহ, মা! মায়ের নিথর দেহটা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল নিধি। আরিফ একটু রুমের বাইরে গিয়েছিল, সে এসে নিধিকে জড়িয়ে ধরে। নওশাদ আহমেদ বলে উঠলেন, আমার পথে বাধা হলে এই অবস্থাই হবে। আর তোর মায়ের মৃত্যুর জন্য তো তুই দায়ী। বেচারি তোর জন্য নিজের প্রাণটাই দিয়ে দিল। নিধি হতভম্ব হয়ে তাকায়। নওশাদ আহমেদ পাশ থেকে রিভলভারটা নিয়ে ঘোরাতে লাগলেন। আরিফকে মেরে ফেলে তোকে আনতে যাচ্ছিলাম আমি। শাইন বলেছে যে তোকে ওর ছেলের সাথে বিয়ে দিলে ও আবার আমার সাথে বিজনেস করবে। কোটি কোটি টাকার ব্যাপার, এটা বুঝতে পারছিস তুই? কিন্তু মাঝপথে বাধা দিল তোর মা, কিছুতেই যেতে দিবে না আমাকে, তাই বাধ্য হলাম। চুপ করো, চুপ করো তুমি। তুমি একটা অমানুষ। টাকার জন্য তুমি... হায় আল্লাহ, এটা কি করলে তুমি? নিধি কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। আরিফ বলে উঠল, আমি পুলিশকে কল করেছি, এখনই চলে আসছে তারা। নওশাদ আহমেদ চমকে গেলেন। পরক্ষণে হু হু করে হাসতে লাগলেন। বলে উঠলেন, জেলে পাঠাবে আমাকে এত সহজ? যদি যেতেও হয় তবে তোদের ধ্বংস করে যাব। কথাটা বলে নওশাদ আহমেদ আরিফের দিকে বন্দুক তাক করলেন। নিধি আঁতকে উঠল। রিধি আরিফের শার্ট খামচে ধরে কাঁদছে। আরিফ হাসল। নওশাদ আহমেদ কপাল কুঁচকে ফেললেন। হ্যান্ডস আপ। নওশাদ আহমেদ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন। পুলিশ দেখে ভরকে গেলেন। এত দ্রুত পুলিশ চলে এলো? উড়ে আসলো নাকি? নওশাদ একটা শুকনো ঢোক গিললেন। বন্দুক ফেলে দিন মিস্টার নওশাদ। নওশাদ আহমেদ হঠাৎই রিধির হাত ধরে হ্যাসকা টান মেরে নিজের কাছে নিয়ে এলেন। রিধি আপু বলে চেঁচিয়ে উঠল, এক পা নড়বে না ওসি সাহেব, নড়লেই গুলি করে দিব। করেন গুলি, আপনারই তো মেয়ে, আমাদের আর কি। নওশাদ আহমেদ ভয়ে ঘামছে, মাথা ঠিক নেই তার। এখন আমি কাউকে চিনি না, সত্যিই মেরে দিব। আপনি মারুন আর আমরা আঙুল মুখে দিয়ে বসে তা দেখি। নিন মারুন। ভেবেছেন পারবো না? এক্ষুনি মেরে দিব। জলদি মারেন, এরপর জেলে নিয়ে যাই। নওশাদ আহমেদ ওসির দিকে বন্দুক তাক করে বলেন, আপনাকে মেরে দিব, যেতে দিন আমাকে। বাসা থেকে বের হওয়ার সময় এটা ভেবেই বের হই যে আর বাড়ি ফিরতে পারবো না, আর আপনি আমাকে প্রাণের ভয় দেখাচ্ছেন। নওশাদ আহমেদ অন্যদিকে গুলি ছুড়লেন। সবাই চমকে উঠল। মেরে দিব যদি যেতে না দেন। দিন। নওশাদ আহমেদ একটা শুকনো ঢোক গিলেন। এ কেমন পুলিশ রে বাবা, একটু তো ভয় পাবি। নওশাদ আহমেদ ঠিক করলেন সত্যি গুলি করবে। তাকে বাঁচতে হবে যে করেই হোক। তিনি একটা লম্বা শ্বাস টেনে ট্রিগার প্রেস করতে নিবে, ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটল। ভয়ঙ্কর এক বায়ু দূষণের শব্দ। গন্ধে সবার অবস্থা খারাপ। নওশাদ আহমেদ থম মেরে গেছে। লম্বা শ্বাস নিয়েই ভুলটা করেছিলেন তিনি। তার দিকে ঘুরে কাজটা সেরেছে ওসি সাহেব। তিনি উঁচু পেটটা ধরে বললেন, শান্তি। নওশাদ আহমেদের হাত থেকে বন্দুকটা পড়ে গেল। একজন কনস্টেবল নাক চেপে বলে উঠল, আমাদের স্যারের হিডেন ট্যালেন্ট এটা। নওশাদ আহমেদকে খপ করে ধরে ফেলল। নওশাদ এখনো ট্রমায় আছে। আরিফ নাক কুচকে বলে উঠল, ওসি সাহেব, আপনার এই হিডেন ট্যালেন্ট অপরাধীদের পার্সোনালি দেখানোর অনুরোধ। ওসি সাহেব হো করে হেসে উঠলেন। নিধি বলে উঠল, আপনারা মজা করছেন এখানে? আমার মা আরিফ। আরিফ সময় না ব্যয় করে নম্রতা বেগমকে কোলে তুলে নিল। হৃদি বোনের কাছে এলো ছুটে। ওসি সাহেব বলেন, আমার গাড়িতে করে নিয়ে চলুন, অ্যাম্বুলেন্স আসতে আসতে দেরি হয়ে যাবে। মাথা নাড়িয়ে সেদিকে গেল ওরা। ওসি সাহেব হতাশার শ্বাস ছাড়লেন। মনে তো হচ্ছে না কি কাজ হবে। আল্লাহ, এমন স্বামী এমন বাবা কারো না হোক।
নিধির বাবার বডি পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হলো। নিধি একবার দেখেই চোখ ফিরিয়ে নেয়। নওশাদ আহমেদকে গাড়িতে তোলার সময় কেউ গুলি করে। গুলিটা সোজা মাথায় বিদ্ধ হয়, যার দরুন সাথে সাথেই মারা যান তিনি। নিধির মায়ের অপারেশন চলছে, ডাক্তার বলছেন বাঁচার চান্স ভীষণ কম। মাথায় আঘাত প্লাস পেটে আঘাত অনেক গভীর, তাছাড়া অনেক পর হসপিটালে আনা হয়েছে তাকে। নিধি কুহুকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবার মৃত দেহটা দেখে ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল তার। খারাপ হলেও বাবা হয়তো, আজ যদি মায়েরও কিছু হয়ে যায় নিধি কি করে বাঁচবে? কুহু ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। অপর পাশে রোদেলা বসে। কুহু বলল, কিছু হবে না আন্টি, কাঁদিস না। নিজেকে শক্ত কর নিধি, রিধিকে কে সামলাবে তুই এমন করলে? মেয়েটাকে দেখ কেমন তোর দিকে তাকিয়ে আছে। নিধি সিক্ত চোখে বোনের দিকে তাকালো। রিধি এসে জড়িয়ে ধরলো। নিধি ওকে জড়িয়ে ধরেই হাউমাউ করে কাঁদলো। ডাক্তার বেরিয়ে এলেন। আরিফ আহানাপের সাথে কিছু কথা বলছিল। ডাক্তারকে দেখে তারা এগিয়ে গেল। ডাক্তার, উনি আছে তো? আল্লাহ আপনাদের দোয়া শুনেছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলতে গেলে। নিধির ভেতরটা শান্ত হলো এতক্ষণে। সবাই স্বস্তির শ্বাস ছাড়লো। রাহুল এক কোনায় দাঁড়িয়েছিল, ফোন স্কল করছে সে। রোদ এসেছে বিধায় সেও এসেছে, তা না হলে নিজের পাকানো ঝামেলায় নিজেই আসে নাকি আবার। রোদেলা বলে উঠল, আলহামদুলিল্লাহ, আর কাঁদিস না, চোখ মুছে এবার শালি, কেমন পেতনির মতো লাগছে। নিধির চোখ মুছে হাসলো। রিধি বলল, মা ঠিক আছে আপু? কুহু তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ সোনা, তোমার মা একদম ঠিক আছে। বেচারা আমার শ্বশুর বউটাকে উপরে পাঠাতে গিয়ে নিজে চলে গেল। নিধির চোখ রাঙালো তাকে। আরিফ মেকি হাসলো। আহনাব বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাত তো হলো নিধি, রিধি আর কুহু বরং আজ আমার ফ্ল্যাটে থাক, আমি আর আরিফ এখানে থাকি। নিধি প্রথমে যেতে রাজি হচ্ছিল না, পরে জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। রোদ বলল, আমিও বরং আজ ওদের সাথেই থাকি, আমি ড্রাইভ করে নিয়ে যাব, তোমাকে যেতে হবে না ভাইয়া। আচ্ছা। আমি কি ঘোড়ার ঘাস কাটবো নাকি? তোমাকে নিয়েই বাড়ি ফিরছি আমি। রোদেলা কিছু বলতে নিলে রাহুল বলল, নো মোর ওয়ার্ডস। পারলে আটকে দেখান আমাকে, আমি যাবই। রাগিও না বেবি, আমার সাথে চলো। এত বড় ছেমরিকে আপনার বেবি মনে হচ্ছে? হাউ মাচ কানা। তোমার সাথে কথা বলছি আমি, মুখ বন্ধ রাখো। কি বললি রে? শুনতে পাইনি। আহনাবের কথা শুনে রাহুল ওর দিকে তাকালো। আহনাব বলে উঠল, মুখটা সামলে কথা বলবি, ওকে? না বললে কি করবি? আমার বউ এর আগের বার তোর পিছনে ছুরি মেরেছিল না? আমি মারলে একদম জায়গা মতোই মারবো। আহনাব শাহরিয়ারের আবার টার্গেট মিস হয় না। কুহু নিধি ঠোঁট চেপে হাসলেও রোদেলা হো করে হাসতে লাগলো। রাহুল চেয়েও কিছু বলতে পারলো না। রাগে গজগজ করতে করতে চলে গেল সে। সময় প্রবহমান। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। আজকে হলুদ। কুহুকে আয়ান এসে নিয়ে গেছে। সাকওয়াত আলম বড্ড অশান্তিতে আছে এ নিয়ে। তার একমাত্র মেয়ের বিয়ে সে ধুমধাম করে দিবে তা না, অন্য কেউ তার মেয়ের বিয়ের অনুষ্ঠান করছে। কেন, সে কি মরে গেছে? ইগোর কারণে বলতেও পারছে না যে আমি আমার মেয়ের বিয়ে দেব। আহানাবকে উনি মানেননি তো বলবে কি করে? কোনো কিছু ভাল লাগছে না তার। হারুন রহমান তো শপথ করেছেন যে ওই আহানাপের সামনে কোনো দিন যাবে না। আহানাপের নাম নিলেই তার পেছন ব্যথা করে। সাকওয়াত আলমকে এমন নিরাশ দেখে বলেন, কি হয়েছে স্যার? সানায়ের বিয়ে আজ। জি স্যার। সাকওয়াত আলম দীর্ঘশ্বাস ছাড়েন। ফাইলটা টেবিলে রেখে উঠে দাঁড়ালেন। আয়ান দাওয়াত দিয়ে গেছে বিয়েতে, নিজের মেয়ের বিয়েতে কিনা অতিথি হিসেবে যাবেন তিনি। আজকে তো হলুদ। মেয়েটাকে কেমন লাগছে দেখতে ঠিক করলেন যাবেন তিনি। মেয়েটাকে দেখার লোভ সামলাতে পারছেন না। হারুন, গাড়ি বের করো। হারুন রহমান প্রশ্ন করলেন না, হয়তো বুঝেছেন তিনি। চুপচাপ চলে গেলেন। আয়ানদের বাড়ি আজ আলোয় ঝলমল করছে। পুরো বাড়ি সুন্দর করে লাইটিং করা হয়েছে। কুহুর মামা এসেছে গত পরশুদিন। তিনি ভাগ্নির বিয়ে ধুমধাম করে দিবেন বলে ঠিক করেন। এদিকে আয়ানের বুকটা ফেটে যাচ্ছে। তাদের প্ল্যান কোনো কাজেই আসেনি। কুহু উল্টো তার পোস্টে কেয়ার রিয়াক্ট দিয়ে কংগ্রাচুলেশন জানিয়েছে। নাতাশাকে নিয়ে ওদের সাথে শপিংয়ে গিয়ে কত নাটকই না করলো সে। নাতাশার প্রতি কত ভালোবাসা দেখিয়েছে যেন এই কুহু একটু জেলাস ফিল করে, কিন্তু সে উল্টো তাকে খোঁচা মেরে দুষ্টু হাসছিল।
আয়ান একটা চেয়ারে বসে হতাশ হয়ে খালি স্টেজের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর এখানে সুহাসিনী বসবে। আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে এদিকে ওদিকে ঘুরে তাকালো। হঠাৎ একটা জায়গাতে চোখ যেতেই তার মুখ আপনা আপনি হা হয়ে গেল। ভেতরটা কেমন যেন করে উঠল। নাতাশা একটা হলুদ রঙের শাড়ি পরেছে, বাঙালি স্টাইলে, মুখে হালকা মেকআপ, চুলগুলো স্টাইল করে খোপা বাঁধা, একদম বউ বউ লাগছে তাকে। জাস্ট ঘোমটাটা দিলেই উফ! হঠাৎ একটা ছেলে এসে নাতাশার সামনে দাঁড়ায়। আয়ানের কপাল কুঁচকে এলো। ছেলেটা তারই ফুফাতো ভাই, রাইফার ছোট ভাই, বয়সে আয়ানের সমানই সে। নাতাশার সাথে কি নিয়ে যেন কথা বলছে, আর নাতাশাকে দেখছে কেমন হেসে হেসে কথা বলছে। কেন সে ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলবে? আয়ানের তো ভাল লাগছে না। হঠাৎই ভড়কে গেল আয়ান। সে কি জেলাস? না, তবে মনটা বলে উঠল